আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি করে আসবে আমরা একটা এক্সাম্পল নিয়ে আগে দেখি, তারপর আমরা আস্তে আস্তে ডেফিনেশন এর ব্যাপার স্যাপারে যাচ্ছি। ধরে নিচ্ছি আলফা হচ্ছে একটা ভেক্টর, যেটা হচ্ছে দেখতে 1 2 3 এরকম টাইপের R3 ভেক্টর। সিমিলারলি বিটা হচ্ছে আর একটা ভেক্টর, যেটা ধরে নিচ্ছি 5 10 অ্যান্ড 15। তাহলে আলফা আর বিটা এদের মধ্যে রিলেশন কেমন হবে দেখো। যদি আমি আলফাকে 5 দিয়ে গুণ করে দিই, মানে 5 আলফা যদি আমি লিখি, সেটা মানে হচ্ছে কত, 5 দিয়ে গুণ মানে 10, 5 দিয়ে গুণ 5 দিয়ে গুণ মানে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। দিস ইজ ইকুয়ালস টু বিটা, মিনস বিটা ইজ ইকুয়ালস টু 5 আলফা। আমি দুটো ভেক্টর নিয়ে আগে এক্সাম্পলটা দিই। তাহলে দেখো বিটাকে ইন টার্ম অফ আলফাতে রিপ্রেজেন্ট করা গেল, তার মানে বিটা ইজ ডিপেন্ডেন্ট অন আলফা। নট অনলি ডিপেন্ডেন্ট, বিটার পাওয়ার 1, আলফার পাওয়ার 1। তাহলে বিটা ইজ মানে শুধুমাত্র এটাই বলবো না যে বিটা ইজ ডিপেন্ডেন্ট অন আলফা, আমরা বলবো বিটা ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন আলফা। লিনিয়ার কেন? আলফারও পাওয়ার 1, বিটার পাওয়ার 1। ঠিক আছে, তাহলে ডিপেন্ডেন্ট মানে কি, একটাকে যদি আরেকটার মাধ্যমে এক্সপ্রেস করা যায় তাহলে একে অপরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল। যেমন বিটা আলফার উপর ডিপেন্ডেন্ট, আলফাও কিন্তু বিটার উপর ডিপেন্ডেন্ট। 1/5 অফ বিটা যদি করি তাহলে আলফা চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আলফাও বিটার উপরে ডিপেন্ডেন্ট। এবং শুধু ডিপেন্ডেন্ট নয়, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইবারে আমরা কি পেলাম, বিটা ইজ ইকুয়ালস টু 5 আলফা। সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো আসবে 5 আলফা। বিটাটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে 5 আলফা ওদিকে মাইনাস বিটা হবে, যেটাকে আমি লিখলাম -1 বিটা ইজ ইকুয়ালস টু 0 পড়ে থাকবে। এবার 0 তো থাকবে না, এটা নাল ভেক্টর হবে। নাল ভেক্টর কি, আলফা বিটা এরা 3 ডাইমেনশনাল ভেক্টর, তাহলে এই নাল ভেক্টর মিনস 0 0 0। নাল ভেক্টর মানে 0 ভেক্টর। এবার এরা যেহেতু তিনটে কম্পোনেন্টের ভেক্টর, তাহলে 0 ভেক্টরটাও 3টে কম্পোনেন্টের আসবে। ঠিক আছে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি আলফা বিটা হয়, তাহলে তাকে আমরা কেমন লিখতে পারবো, C1 আলফা প্লাস C2 বিটা শুড বি ইজ ইকুয়ালস টু থিটা, হোয়ার C1 C2 আর নট অল 0। এই নট অল 0 এই ব্যাপারটাই আসবে আমাদের কনফিউশন। নট অল 0, বা এই জায়গাটায় এমনও লেখা যায় যে অ্যাটলিস্ট 1 of C1 C2 is non-zero। মানে C1 C2 এর মধ্যে অন্তত একজন নন জিরো হতে হবে। আমার তো এখানে দুটোই নন জিরো আসলো, তাহলে অ্যাটলিস্ট 1 নন জিরোর কথা কেন বলছে, আমরা দেখি একটু অন্যরকম এক্সাম্পল নিই। তাহলে আপাতত আমরা এটুকু বুঝতে পারছি যে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে যে জায়গাটায় যদি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা একটাকে আর একটার মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে এই ফর্মেট আসছে, যার জেনারেলাইজ ফর্ম হচ্ছে এটা। তাহলে যদি 3টে ভেক্টর হয়, আলফা বিটা গামা, তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা কেমন লিখব, যে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা ইজ ইকুয়ালস টু থিটা, হোয়ার at least 1 of C1 C2 C3 is non-zero। ঠিক আছে, মানে অন্তত পক্ষে একজনকে, মানে C1 C2 C3 এর মধ্যে অন্তত একজনকে নন জিরো হতে হবে। এবার তোমার আবার মনে হবে, স্যার এখানটাই তো দুটোই নন জিরো আসলো, তাহলে আমার অন্তত একটা নন জিরো আসার বলার কি আমার যুক্তি আছে? তো সেটা আমরা একটু এক্সাম্পল হিসাবে একটু এক্সপ্লেন করি। এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন। ঠিক আছে, আমি আর পরে একটু ভালো করে লিখিয়ে দিচ্ছি। যদি এবার n খানা ভেক্টর হয়, তাহলে C1 C2 ডট Cn পর্যন্ত যাবে। তো ধরে নিচ্ছি 3টে ভেক্টর আছে, সে আলফা বিটা গামা ডেল্টা। কেমন করে আছে, যাতে ডেল্টা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আলফা অ্যান্ড বিটা অ্যান্ড গামা।
ডেল্টাটা আলফা বিটা গামা লিনিয়ার কম্বিনেশনে লেখা যায়। তাহলে লিনিয়ার কম্বিনেশন লেখা যায় মানে আমরা কেমন লিখি, যে দেন ডেল্টা ইজ ইকুয়ালস টু সাম C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা। এবং লিনিয়ার কম্বিনেশন মানে এই C1 C2 C3 ক্যান টেক এনি ভ্যালু। আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে আলফা বিটা গামা লিনিয়ার কম্বিনেশন কেমন হবে, C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা, রাইট? C1 C2 C3 ক্যান টেক এনি ভ্যালু, হতেই পারে সবাই জিরো, তাহলে তখন এটা হয়ে যাবে এর ভ্যালু, মানে এই এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে যাবে থিটা, যদি C1 0 C2 0 C3 0 হয়, ঠিক আছে? তার মানে লিনিয়ার কম্বিনেশন মানে এগুলো ক্যান টেক এনি ভ্যালু। যেমন ভ্যালু কেমন হতে পারে, 1 2 3, যে 1 ইন্টু আলফা প্লাস 2 ইন্টু বিটা প্লাস 3 ইন্টু গামা করলে ডেল্টা চলে আসছে, হতে পারে 1 2 3, বা এমনও হতে পারে -2 3 0, বা এমনও হতে পারে 0 0 0, এটা হতেই পারে। লিনিয়ার কম্বিনেশন মানে সবগুলোই হয়। তো যাই হোক, আমাদের মেন যেটা টপিক সেটাই আসি। তাহলে ধরে নিচ্ছি এটা আপাতত আমি বাদ রাখছি। তাহলে আমি ধরে নিচ্ছি ডেল্টাটাকে আলফা বিটা গামা লিনিয়ার কম্বিনেশনে লেখা গেছে, দেন C1 C2 C3 এদের কম্বিনেশনে লেখা গেল, হোয়ার C1 C2 C3 ক্যান টেক এনি ভ্যালু। এবার আমি কি করছি, ডেল্টাটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এইদিকে অনলি থিটা পড়ে থাকবে, থিটা মানে নাল ভেক্টর। দেখো আমরা এখানে ভেক্টরে যোগ বিয়োগ করছি, তার মানে যখন এটা এইদিকে নিয়ে যাব শুধু জিরো লিখলে হবে না, জিরো ভেক্টর লিখতে হবে। জিরো ভেক্টরটাকেই আমরা থিটা বা নাল ভেক্টর বলি, যার ভ্যালু এখানটায় যদি এরা 3 ডাইমেনশনাল হয় তাহলে 0 0 0, যদি 4 ডাইমেনশনাল হয় তাহলে 4টে জিরো, বোঝা গেল? তাহলে একদিকে নিয়ে চলে গেলে দেখো আসছে দেন C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা মাইনাস অফ ডেল্টা আসবে, যেটাকে আমি কায়দা করে মাইনাস অফ ডেল্টা ইজ ইকুয়ালস টু নাল ভেক্টর থিটা, ঠিক আছে? তাহলে দেখো এই যে 3টে ভেক্টর দিয়ে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের যেটা লিখেছি, 4টে ভেক্টর দিয়ে লিখলে এরকমই, মানে এটাকে আমি যদি পরের লাইনে লিখি C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা প্লাস C4 ডেল্টা ইজ ইকুয়ালস টু থিটা, মানে C4 মানে -1টাকে C4 ধরেছি। তাহলে দেখো 3টে ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন এরকম হয়, where at least one of C1 C2 C3 নন জিরো, তাহলে 3টে ভেক্টর না হয় যদি 4টে ভেক্টর হতো, তাহলে নিশ্চয়ই এরকম হতো, where at least C1 C2 C3 C4 not equals to 0। তাহলে এবারে দেখো, যেহেতু লিনিয়ার কম্বিনেশন, সব থেকে খারাপ কেস কি হতে পারে, C1ও 0 C2ও 0 C3ও 0, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0, কিন্তু C4টা তো 0 হবে না, কারণ এর পার্টিকুলার -1 ভ্যালু, দিস ইজ -1। তাহলে ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা প্লাস C4 ডেল্টা ইকুয়ালস টু 0, where at least C1 C2 C3 C4 is non-zero, at least one of C1 C2 C3 C4 non-zero। কারণ এই যে এটা তো আর 0 হবে না, therefore এখান থেকে আমি বলতে পারি C1 আলফা বিটা গামা ডেল্টা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এই যে আমরা এখানটায় না হয় কোথায় গেল, হ্যাঁ এইখানটায় যেমন মানে আমি যেটা বলতে চাইছি, এই যে এই জায়গাটায় এইখানটায় যেমন এটাও নন জিরো আবার এটাও নন জিরো এসছে, তাহলে আমাদের অ্যাটলিস্ট ওয়ান নন জিরো লেখার কি দরকার, কিন্তু অ্যাটলিস্ট ওয়ান নন জিরো লেখার আমাদের এইখানটায় প্রয়োজন, কোনো কেসেতে এরকমও হয়ে যেতে পারে যে সবই জিরো একটাই নন জিরো, সেই জন্য অ্যাটলিস্ট ওয়ান নন জিরো লিখবো, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে কোনো ভেক্টর 3টে বা 4টে বা 5টা বা 10টা সেট অফ ভেক্টরস, তাদের মধ্যে কেউ একজন যদি বাকিদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যায়, তাহলে সেই সেট অফ ভেক্টরসটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ডিপেন্ডেন্ট মানে কোনো একটা ভেক্টরকে বাকিদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা মেন ডেফিনেশনে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের। আচ্ছা, তাহলে আমি এখানে ডেফিনেশন লিখেছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের, যেটা বলেছি সেটা এনখানা ভেক্টর নিয়ে লিখে দিচ্ছি, যে লেট আলফা 1 আলফা 2 আলফা n ইজ এ সেট অফ ভেক্টরস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, ঠিক আছে? তার মানে এটা এনখানা ভেক্টরের সেট, ভেক্টরগুলো কোত্থেকে নিয়েছি, ভি ভেক্টর স্পেস থেকে, এবং ফিল্ডটা হচ্ছে এফ, মানে স্কেলার নাম্বারগুলো তুলব এফ থেকে। তারপরে ইফ দেয়ার এক্সিস্ট এন স্কেলার্স c1 c2 ডট ডট cn সেমিকোলন দিয়ে নট অল জিরো, দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট
of the definition. Not all 0 such that c1 alpha 1 c2 alpha 2 plus dot dot cn alpha n equals to theta, then the set of vectors alpha 1 alpha 2 dot dot alpha n is called linearly dependent. Not all 0, সব 0 নয়। তার মানে এমন হতেই পারে যে একটা বাদ দিয়ে সবাই 0 বা দুটো বাদ দিয়ে সবাই 0, কিন্তু সবাই একসাথে 0 হবে তা কিন্তু হবে না। আচ্ছা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি দেবো? সেম একই জিনিস, এই নট অল 0 এর জায়গাটায় লিখবো অল 0। আমরা এই জায়গাটা কি লিখেছি? নট অল 0, আর এর এখানটা লিখবো অল 0। ঠিক আছে, এইবার আমরা আরেকটু যদি বুঝতে চাই, যে ধরে নিচ্ছি c1 আলফা প্লাস c2 বিটা প্লাস c3 গামা ইজ ইকুয়ালস টু থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি ভাবি যে c2 ইজ নট ইকুয়ালস টু 0, বাকি এটাও 0 এটাও 0। ঠিক আছে, তার মানে তখন আমি কি লিখতে পারবো? c2 বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস c1 আলফা মাইনাস c3 গামা। তাহলে এখান থেকে c2 দিয়ে ডিভাইড করলে কত হবে? মাইনাস c1 বাই c2 আলফা প্লাস অফ মাইনাস c3 বাই c2 গামা। তাহলে দেখো বিটাটাকে ইন টার্ম অফ, মানে অ্যাকচুয়ালি এই c1 0, তো তার মানে অ্যাকচুয়ালি c1 0 মানে এটা 0 অফ আলফা প্লাস c3ও 0 ধরেছি আমি, তাহলে 0 অফ গামা। তাহলে দেখো বিটাটাকে আলফা আর গামার মাধ্যমে এক্সপ্রেস করে ফেলেছি। Therefore, beta is the linear combination of alpha and gamma, means beta is linearly dependent on alpha gamma. ঠিক আছে, ইন কেস যদি এটা নট ইকুয়ালস টু 0 না হয়ে, এটা বলতে আমি এই এবারে c3 কথা বলছি, এই c2 কথা বলছি। c1 আর c3 তো অলরেডি 0 ছিল, আমি ধরে নিচ্ছি এবারে c2টাও 0 হয়ে গেছে। তাহলে আমি এই যে c2 দিয়ে ভাগ করেছি, সেই ভাগটা কি ভ্যালিড হতো? সেটা তো ইনভ্যালিড হয়ে যেত, 0 দিয়ে তো ভাগ করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে এইরকম ফর্মেটে লেখা যেত না। তার মানে বিটাকে আলফা আর গামার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনে লেখা যেত না। সেই ক্ষেত্রে বিটাটা কিন্তু আলফা আর গামার উপরে ডিপেন্ডেন্ট হতো না, মিনস আলফা বিটা গামা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তিনটেই যদি 0 হয় তবেই আলফা বিটা গামা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর তিনটের মধ্যে কোনো একটা যদি নন জিরো হয়ে যায়, যেমন আমি ধরেছিলাম c2টা নন জিরো, তাহলেই নন জিরো মানে ভাগ করা যাবে, তাহলে কিন্তু বিটাটাকে আলফা আর গামার মাধ্যমে এক্সপ্রেস করে ফেলেছি। দেয়ারফর বিটা ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন আলফা গামা। বুঝে গেল? আর তিনটে 0 হলে তো ভাগ করার কোনো চান্স নেই, তাহলে কাউকে অন্য কারোর মাধ্যমে এক্সপ্রেস করা গেল না, তখনই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। বুঝে গেল? খুব ভালো করে বুঝতে হবে, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই পার্ট থেকে, হয় থিওরাম আসে, না হলে আমাদের মানে অঙ্ক করতে দেয়, কিছু একটা দেয়। আচ্ছা, দিয়ে আমরা দুটো এক্সাম্পল করি, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমাদের কোশ্চেন এটা দিয়েছে যে এটা হচ্ছে আমাদের এসকে মাপার পেজ নাম্বার 128-এর 1 নম্বর এক্সাম্পল। আমার নতুন বই যার, তার পেজ নাম্বার নাও মিলতে পারে, একাধটা পেজ এদিক ওদিক হবে হয়তো। বলেছে যে এক্সামিন ইফ সেট অফ ভেক্টরস 3 1 1 1 2 2 1 1 1 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন R3। এরা চেক করতে বলেছে, এক্সামিন করতে বলেছে এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কি করব? মনে মনে ধরে নিই এটা আলফা, এটা বিটা, এটা গামা। ঠিক আছে, দিয়ে আমরা এবার ডেফিনেশনে চলে আসি যে যদি এরকম হয় যে এই যে এখানটা তিনটে দিয়ে এখানটায় লেখা আছে, আমরা প্রথমে এই ইকুয়েশনটা লিখব। ঠিক আছে, সে ডিপেন্ডেন্ট হোক আর ইন্ডিপেন্ডেন্ট হোক, প্রথমে এই ইকুয়েশনটা লিখব, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে c1 c2 আর c3-র ভ্যালু বার করব। যদি c1 c2 c3-র মধ্যে কোনো একটি নন জিরো চলে আসে, তাহলেই বলবো দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দুটো আসলে তো আরো ভালো করে বলবো। আর যদি বাই ক্যালকুলেশন c1 c2 c3 সবাই 0 আসে, তখন আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন কেমন করে করবো সেটা আমরা দেখছি। তাহলে আমি আবার রিপিট করছি, c1 c2 c3-র মধ্যে যদি কোনো একটি নন জিরো আসে,
তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি সবাই 0 আসে তবেই একমাত্র ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা লিখি সলিউশনে যে লেট এ C1 C2 C3 না লিখে ABC লিখছি, তাহলে A of 2 1 1 প্লাস B of 1 2 2 প্লাস C of 1 1 1 ইজ ইকুয়ালস টু থিটা। তাহলে এদের যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, ফার্স্ট কম্পোনেন্টগুলো সব যোগ হয়ে যায়। তাহলে প্রথমটার ফার্স্ট কম্পোনেন্ট কত 2 ইন্টু এ, দ্বিতীয়টা ফার্স্ট কম্পোনেন্ট 1 ইন্টু বি মানে বি, তৃতীয়টা সি। তাহলে ফার্স্ট কম্পোনেন্টগুলো যদি যোগ করি কত হবে 2a প্লাস বি প্লাস সি। সিমিলারলি সেকেন্ড কম্পোনেন্ট যোগ করলে a প্লাস 2b প্লাস সি, থার্ড কম্পোনেন্ট যোগ করলে a প্লাস 2b প্লাস সি ইজ ইকুয়ালস টু থিটা। থিটা মানে নাল ভেক্টর 0 0 0। কেন 0 0 0? এরা যেহেতু 3 ডাইমেনশনের ভেক্টর, প্রত্যেকটা R3 থেকে নিয়েছি, তাহলে R3 নাল ভেক্টর কি হবে 3টে 0, ঠিক আছে। তাহলে এবার যদি আমি কম্পেয়ার করি, দিস শুড বি ইকুয়ালস টু 0। সিমিলারলি এর সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়ালস টু এরও সেকেন্ড কম্পোনেন্ট 0। সিমিলারলি এর থার্ড কম্পোনেন্ট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে কি পাচ্ছি, 2a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 অ্যান্ড পরেরটা যদি কম্পেয়ার করি a প্লাস 2b প্লাস c ইকুয়ালস টু 0। 3 নম্বরটা যদি লিখি সেটা a প্লাস 2b প্লাস c ইকুয়ালস টু 0, সেম ইকুয়েশন আসছে, সেই জন্য আমরা 3 নম্বরটা লিখলাম না। যদি আলাদা ইকুয়েশন আসতো তাহলে কিন্তু লিখতাম। এইবার আমি এদের সলভ করি, ঠিক আছে। তাহলে সলভ কি করে করব, ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে, a বাই যেটা বাংলায় বজ্র গুণন বলা হয়, b বাই c বাই, ঠিক আছে। তাহলে a বাই কি হবে, a বাই হবে এটাকে আমরা মানে কি করব, বন্ধ করে রাখবো, মানে এটাকে আমরা দেখবো না, ঠিক আছে, সরিয়ে রাখলাম। দিয়ে কি হবে b ইন্টু সি মাইনাস, বুঝতে পেরেছি, এটার সাথে এটা গুণ, তারপরে মাইনাস অফ এটার সাথে এটা গুণ, যেমন হয়। তাহলে হয়ে গেল 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2, ঠিক আছে। ইকুয়েশনটা একটু ভিচি হয়ে গেল, আমি এটাকে একটু ভালো করে লিখি। আচ্ছা, তারপরেরটা হবে বি এর নিচে উল্টো দিক থেকে ঘুরবে, মানে বি এর কলমটাকে আমি ঢেকে দেবো, দিয়ে উল্টো দিক থেকে সি ইন্টু এ মিনস সি এর কম্পোনেন্ট ইন্টু এ এর কম্পোনেন্ট মানে 1 মাইনাস অফ উল্টো দিকে, এবার এইদিকে মানে সি ইন্টু এ, তার মানে মাইনাস 2। সিমিলারলি সি মানে সিটাকে ঢেকে দেবো, সি এর নিচে লিখবো। এবার আবার সোজা দিক থেকে ঘোরা, মানে 2 ইন্টু 2 মানে 4 মাইনাস অফ 1, ঠিক আছে। দিস ইকুয়ালস টু কে, সে ধরে নিলাম এটা কে। তাহলে দিস ইকুয়ালস টু কি হবে, a বাই মাইনাস 1 ইকুয়ালস টু b বাই মাইনাস 1 ইকুয়ালস টু c বাই 3 ইজ ইকুয়ালস টু k, where k is any real number, k may be any real number। তাহলে a ইকুয়ালস টু মাইনাস k, b ইজ ইকুয়ালস টু মাইনাস k and c ইকুয়ালস টু 3। তাহলে k এর ভ্যালু এনি রিয়াল নাম্বার, তাহলে k এর ভ্যালু কেউ নিতেই পারে 0, লেটাস্ট k ইকুয়ালস টু 0, তাহলে এবিসি সব 0 হয়ে গেল। তাহলে আমার দেখে হঠাৎ করে মনে হবে যে ইয়েস দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এবিসি সব 0 চলে এসছে। কিন্তু কেউ 0 না নিয়ে অন্য কিছু তো নিতে পারে, ধরো আমি 10 নিলাম k এর ভ্যালু, তাহলে তখন কি হবে, তখন তো নন জিরো চলে আসবে। তাহলে অ্যাটলিস্ট 1 নন জিরো হলেই হয়, এখানটা আবার সবগুলোই নন জিরো। আরো ভালো করে লিনিয়ারলি প্রথমে দেখবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা, না হলেই ইন্ডিপেন্ডেন্ট। প্রথমে 0 বসালে ঠিক আছে সবই 0 আসছে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে নন জিরো তো আসছে, কিছু কে এর কিছু পার্টিকুলার ভ্যালু চুজ করলেই আমাদের নন জিরো আসবে। তাহলে আগে ডিপেন্ডেন্ট হচ্ছে, ডিপেন্ডেন্ট কোনো কারণে না হলে তবেই ইন্ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবে। কিন্তু কোনো কারণে ডিপেন্ডেন্ট না হলেই তবে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ঠিক এর পরের লাইনে এটা লেখা হলো, দিয়ে ঠিক তার পরের লাইনে লিখবো টেক কে এর একটা নন জিরো ভ্যালু ধরে নিই, k equals to 1, then a equals to minus 1, then a equals to minus 1
b equals to -1, c equals to 3। তাহলে যেহেতু নন জিরো আসছে, সো দ্য ভেক্টরস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই যে তিনটে ভেক্টর লিখে দেবো আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝা গেল? এটা গেল মেথড 1, 1 নম্বর মেথড। আমরা আর একটা মেথডও শিখবো। আচ্ছা, এবার তোমার মনে হবে যে স্যার তাহলে এখানটায় যেভাবে ক্যালকুলেশন হচ্ছে তাহলে তো সবসময় সব ভেক্টরই তো এই সবসময় তো এবিসি এর ভ্যালু নন জিরো আসবে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্টই তো সবসময় হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট কি করে হবে? এটা আমরা নেক্সট এক্সাম্পলে গিয়ে দেখছি, ঠিক আছে? তো এটা মেথড 1 গেল। আমি মেথড 2 সেটাও আমরা একসাথে বলে দিচ্ছি। আচ্ছা, মেথড 2তে আমরা ক্যামাস রুল অ্যাপ্লাই করবো, যেটা হাই সেকেন্ডারিতে শিখেছি। তাহলে ক্যামাস রুল অ্যাপ্লাই করতে গেলে প্রথমে এর যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সেটা কত হয় সেটা দেখতে হয়। তাহলে নাও এটা মানে এই তিনটেই, যেটা আমরা আগেরটা 3 নম্বরটা লিখিনি, এখন ধরো তিনটেই লিখেছি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হবে? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট লিখে দিই একবারে। নাও কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এবিসি এর যে কোএফিসিয়েন্ট সেইগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হয় সেটাকে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বলে। তাহলে ফার্স্ট যে ইকুয়েশন তার কোএফিসিয়েন্ট কি কি? 2 1 1, সেকেন্ড ইকুয়েশনের 1 2 1, থার্ড ইকুয়েশনের 1 2 1। এর ডেট ভ্যালু কত হবে? আমরা বাই ক্যালকুলেশন তো করতেই পারি। তাছাড়াও দেখো এখানটায় দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, সেকেন্ড অ্যান্ড থার্ড রো। তাহলে ডিরেক্ট আমরা চোখ বন্ধ করে জিরো লিখে দেবো। যখনই কোনো একটা ডিটারমিনেন্টের কোনো দুটো রো বা কোনো দুটো কলম আইডেন্টিক্যাল হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন আমরা চোখ বন্ধ করে জিরো লিখবো। এবার এটা নট নেসেসারি যে পরপর দুটো রোকেই আইডেন্টিক্যাল হতে পারে, এমন হতেই পারে যে ফার্স্ট রো আর থার্ড রো আইডেন্টিক্যাল, তাহলেও কিন্তু জিরো হবে, ঠিক আছে? তাহলে ডেল্টার ভ্যালু হয়ে গেল জিরো। আচ্ছা, এইবারে নাও এ এর ভ্যালু কত হয়? নিচে তো এ বি সি যাই লিখি নিচে ডেল্টা আসবে, আর উপরে কি আসবে? যেহেতু এ কোথায় আছে, এই প্রত্যেকটা ইকুয়েশনের ফার্স্ট কলমে এ আছে, এই যে ফার্স্ট কলমে এ আছে, তাহলে উপরে কোন ডিটারমিনেন্ট বসবে? ফার্স্ট কলমের যেটুকু আছে সেই জায়গাটার পরিবর্তে এই দিকের যে কনস্ট্যান্টগুলো, এই দিকের যে কনস্ট্যান্ট সেইগুলো আসবে। মানে যেহেতু এ বার করছি তাই এর কলমের জায়গায় এই দিকের কনস্ট্যান্টগুলো চলে আসবে। সিমিলারলি বি যখন বার করব তখন ফার্স্ট আর থার্ড রো কিন্তু থার্ড কলম কিন্তু সেম থাকবে, সেকেন্ড কলমের জায়গায় যেহেতু বি লিখছি তাহলে সেকেন্ড কলমের জায়গায় এই 0 0 0 চলে আসবে। বুঝে গেল? যেহেতু এ বার করছি ফার্স্ট কলম সেম থাকবে, সেকেন্ড অ্যান্ড থার্ড কলমের ভুল বলছি, যখন এ বার করছি তখন সেকেন্ড অ্যান্ড থার্ড কলম সেম থাকবে, ফার্স্ট কলমটা চেঞ্জ হবে, যেহেতু এটা ফার্স্ট কলম বরাবর আছে, চেঞ্জ হয়ে কি আসবে? এই দিকের যে কোএফিসিয়েন্ট আছে সেটা আসবে, মিনস 0 0 0, বাকিগুলো আনচেঞ্জ, 2 2 1 1 1। এটা হাই সেকেন্ডারি ক্যামাস রুল, ভুলে গেলে একবার দেখে নিই। তাহলে উপরে যেহেতু একটা কলম পুরোপুরি জিরো, তাহলেও ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়, তাই না? এটাও আমরা জানি। বা যে কোনো একটা রো যদি জিরো হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়, তাহলে এটা 0/0। এইবার আসছে আসল ব্যাপার, তাহলে 0/0 মানে কি ভ্যালু আসবে? তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখনো হয়নি, আমরা পড়ব, যে নোট বলে আমি এখানটা একটু লিখে রাখছি। হ্যাঁ, যদি সাম নন জিরো বাই জিরো হয়, মানে পার্টিকুলার 2 লাগবে তাই নয়, সাম নন জিরো এলিমেন্ট বাই জিরো, সে 2 হতে পারে, 20 হতে পারে, -20 হতে পারে, সাম নন জিরো বাই জিরো, এটা হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে যেটা আমরা ইনফিনিটি বলি, ঠিক আছে? এইবার যদি আমাদের 0/0 চলে আসে, সাপোজ এখানটাই যেমন এসছে a equals to 0/0, এর মানে আমরা কি লিখব? a has infinitely many values। দুটোর মধ্যে কিন্তু বিরাট পার্থক্য, একটা নন 0/0 আর একটা 0/0।
নন জিরো, আর যদি 0/2 লিখতাম তাহলে তো এটা 0ই আসতো। এটা তো আমাদের জানি, এটা নিয়ে সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই দুটো নিয়ে। তাহলে নন 0/0 মানে এর ভ্যালু, এটা যদি এক্স বলে লিখতাম যে x ইকুয়ালস টু 2/0, এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, মিনস এর ভ্যালু ইনফিনিটি। ইনফিনিটি মানে x এর ভ্যালু বিরাট বড় একটা ভ্যালু। এইবার এইখানটায় চলে আসছে 0/0। 0/0 মানে কি, এ হ্যাজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, তার মানে এই নয় যে এর ভ্যালু ইনফিনিটি। ইনফাইনাইটলি মেনি ভ্যালুস মানে এর ইনফাইনাইট সংখ্যক ভ্যালু আছে। হতে পারে সেই ভ্যালু হচ্ছে কোনো একটা 0 এসছে, কোনো একটা 2 এসছে, কোনো একটা -5 এসছে। ইনফ্যাক্ট কোনো একটা ভ্যালু কখনো কোনো এক সময় ইনফিনিটি চলে এসছে, কখনো কোনো একটা সময় -ইনফিনিটি চলে এসছে, কখনো 10 এসছে, ডট ডট করে, এরকম প্রচুর ইনফাইনাইটলি মেনি ভ্যালুস আছে এর। তাহলে ভ্যালু ইনফিনিটি আর এ হ্যাজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভ্যালু ইনফিনিটি মানে এর একটাই ভ্যালু, যার ভ্যালু ইনফিনিটি। আর এ হ্যাজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস মানে এর অনেকগুলো ভ্যালু আছে, তাদের মধ্যে কোনো একটা ভ্যালু মেবি ইনফিনিটি, মেবি 0, মেবি 10, এটসেট্রা। বোঝা গেল? তাহলে এই যে আমাদের, তাহলে এই নোটটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ, এটা তোমাদের খাতাতে নোট করে রেখো। তাহলে a ইকুয়ালস টু 0/0। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? সো a হ্যাজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস। তাহলে এর যদি ইনফাইনাইটলি মেনি ভ্যালুস থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা নন জিরো হবে, কারণ সবই যদি 0 হয়ে যায় তাহলে তো ইনফাইনাইটলি মেনি ভ্যালুস হলো না। সবই 0 মানে একটাই ভ্যালু 0, কিন্তু বলেছে ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, তার মানে 0 ছাড়াও কিছু নন জিরো ভ্যালু এর কিন্তু থাকবেই, কিছু নন জিরো ভ্যালু থাকবেই। তাহলে এর ভ্যালু নন জিরো হচ্ছে। তাহলে নন জিরো, অ্যাটলিস্ট ওয়ান নন জিরো হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এখানটায় এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে অ্যাটলিস্ট ওয়ান নন জিরো হলেই আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। এখানে এর ভ্যালু নন জিরো আসছে। তাহলে পরের লাইনে আমরা এখানটায় লিখবো ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, সো ডিরেক্ট লিখে দেবো দ্য সেট অফ ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝা গেল? এন্ড আরো একটা সহজ জিনিস বলে দিই, যদি এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, বাকি আর কোনো দিকে তাকাবো না, ডিরেক্ট লিখে দেবো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি 0 হয়ে যায়, আর যদি নন জিরো হয় তাহলে, আর যদি নন জিরো হয় ডেল্টার ভ্যালু, তাহলে আমরা লিখবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা পরের এক্সাম্পলে দেখছি। ঠিক আছে? এই যে দেখো ইকুয়ালস টু 0 হলো, বাই ক্যালকুলেশন এখানটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্টই আসছে। তাহলে আমরা বাকি ক্যালকুলেশনগুলো নাও করতে পারি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো করলাম। যেই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0, সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আর বাই ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে এইটা করতে হবে। দুটোই বলে দিলাম, যার যেটা সুবিধা হয়। তবে আমার মনে হয় এই সেকেন্ড মেথডটা শিখিয়ে রাখতে হবে, কারণ পরবর্তীকালে খুব কাজে লাগবে। এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের এক্সাম্পল গেল। এবার আমরা ইন্ডিপেন্ডেন্টের এক্সাম্পল দেখি। আচ্ছা, এবারে আমাদের, ওটা ছিল 1 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। আমি গোটাটা লিখলাম না। কি বলেছে? 1 to 2, 2 1 2, 2 to 1। এটা চেক করতে বলেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লেখা সে একই রকম, আমি জাস্ট অঙ্কটা করছি। আমি মেথড 1-এ করছি, মানে বাই ক্যালকুলেশন করছি, ডিটারমিনেন্ট দিয়ে নয়। তাহলে a ইন্টু প্রথমটা প্লাস b ইন্টু দ্বিতীয়টা প্লাস c ইন্টু তৃতীয়টা ইকুয়ালস টু থিটা। দিস ইমপ্লাইজ, এদিকটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে a প্লাস 2b প্লাস 2c, সেকেন্ড কম্পোনেন্ট 2a প্লাস b প্লাস 2c, থার্ড কম্পোনেন্ট 2a প্লাস 2b প্লাস c ইজ ইকুয়ালস টু থিটা মানে 0 0 0। তাহলে আমি যদি এদের করে দিই, ইকুয়েশনে লিখে দিই, তাহলে কি কি আসছে দেখো। একটা আসছে a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়ালস টু 0। সেকেন্ডটা আসছে 2a প্লাস b প্লাস 2c ইজ ইকুয়ালস টু, এক মিনিট, মাঝে মাঝে না তোমার টেকনিক্যাল গন্ডগোল চলে আসে। আচ্ছা, তাহলে
তাহলে হয়ে গেল দ্বিতীয়টা 2a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি 3 নম্বর যে ইকুয়েশন সেটা আছে 2a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়ালস টু 0। এখানটা দেখো তিনটের মধ্যে কোনো ইকুয়েশন কারোর সাথে ম্যাচ করছে না। আগের যেমন দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল হয়েছিল সেই জন্য দুটো মিলে একটা লিখেছি, কিন্তু এখানটা সব আলাদা আলাদা। তাহলে আমরা এখানটায় এর নাম দিয়ে দিলাম 1 2 আর এটা হচ্ছে 3। ঠিক আছে, এবার আমরা প্রথমে এই দুটোকে সলভ করব। তুমি যে কোনো 1 আর 2 করতে পারো, 1 আর 3 করতে পারো, বা 2 আর 3 করতে পারো, যে কোনো দুটোকে সলভ করি। তাহলে সলভিং 1 and 2 লিখবো এরকম, সলভিং 1 and 2 উই হ্যাভ a বাই বি বাই সি বাই। তাহলে a বাই কি হবে 2 into 2 minus 1 into 2, তাহলে 2 দুগুণি 4 মাইনাস 2 মানে হয়ে গেল 2। সিমিলারলি বি মানে কি হবে, বিটাকে ঢেকে দেবো, উল্টো দিক থেকে করবো, 2 into 2 মানে 4 মাইনাস 2 into 1 মানে 2, মানে 4 মাইনাস 2 মিনস 2। সিমিলারলি সি বাই 1 মাইনাস 4 মানে মাইনাস 3, দিস ইকুয়ালস টু কে। সে তাহলে এখান থেকে এ মানে কত হবে 2k, বি মানে 2k, সি মানে মাইনাস 3k। তাহলে এই যে সলিউশনটা পেলাম এটা আমি কাকে কাকে সলভ করে পেলাম 1 and 2। এখনো কিন্তু এই ইকুয়েশন এই সলিউশন 3কে স্যাটিসফাই করবে কিনা আমরা জানি না। ঠিক আছে, তাহলে দেখি আদৌ এ 3কে স্যাটিসফাই করে কিনা, বা 3কে স্যাটিসফাই করবার জন্য কে এর কোনো স্পেশাল ভ্যালু লাগে কিনা, নাকি কে এর সব ভ্যালু একে স্যাটিসফাই করে। তাহলে নাও ফ্রম 3 যদি পুট করে দিই এর ভ্যালু তাহলে 4k, বি এর ভ্যালু মানে হচ্ছে 4k, সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 6k ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় 8 থেকে 6 বাদ দিলে 2k ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ k ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম এখানে ঠিক আগেও এরকম পেয়েছিলাম যে কে এর ভ্যালু ক্যান টেক এনি ভ্যালু, তাহলে একটা নন জিরো ভ্যালু ধরে নিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আগে দুটোই ইকুয়েশন ছিল, কিন্তু এবার এই 3 নম্বর ইকুয়েশনও আছে। তাহলে এই যে সলিউশন 3 নম্বরকে স্যাটিসফাই করছে কিনা সেটাও দেখতে হবে। স্যাটিসফাই করাতে গিয়ে দেখছি বাই ক্যালকুলেশন কে 0 ছাড়া উপায় হচ্ছে না, কে নন জিরো ভ্যালু নিলে কিন্তু 3 নম্বর ইকুয়েশন স্যাটিসফাই হবে না। ঠিক আছে, তাহলে অনলি পসিবিলিটি ইজ কে ইকুয়ালস টু 0। তাহলে তিনটে স্যাটিসফাই যদি করতে হয় তাহলে কে এর ভ্যালু 0 এবং এ বি সি এর ভ্যালু এইগুলো আসতে হবে। সো a equals to 0, b equals to 0, c equals to 0 and hence the vectors are linearly independent। ঠিক আছে, আচ্ছা এটাই আমরা মেথড 2 মানে ডিটারমিনেন্ট মেথডে করে দেখি কেমন হয়। তো ডিটারমিনেন্ট মেথডে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে এগুলো আসবে। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট লিখবো আর কি, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা is equals to determinant of 1 2 2, সেকেন্ড রোয়ের জন্য 2 1 2, থার্ড রোয়ের জন্য 2 2 2, তিনটেই 2 2 2 1 তো এটা, ওহো তাহলে এখানটায় 1 হতো, আমি ভুল করে 2 লিখে ফেলেছি। তাহলে এইখানটা অ্যাকচুয়ালি হতো -3, তবুও কে এর ভ্যালু 0ই আসতো, কারণ 4 দুগুণে 8 মাইনাস 3 মানে 5k, তার মানে কে এর ভ্যালু 0 আসতো। ভেরি সরি, ব্যাপার একই আসতো কিন্তু ক্যালকুলেশনটা ভুল আছে। তাহলে এখানটা হয়ে গেল এটা 1। ঠিক আছে, এটাকে যদি আমি এটা দেখার কেউ কোনো রো বা কলম আইডেন্টিক্যাল নয়, বা কোনো একটা রো পুরোপুরি 0 বা কোনো একটা কলম পুরোপুরি 0 তাও কিন্তু নয়। তাহলে এটা বাই ক্যালকুলেশন আমাদের ভাঙতে হবে। ভেঙে চুড়ে দেখলাম এটা 5 এসছে, দেখবে 5 এসছে হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এখানটা আমরা বলতে পারি নট ইকুয়ালস টু 0 মানে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বা আমরা যদি এবার ক্যালকুলেশন করে দেখতে চাই যে এর ভ্যালু কত, এখানটা আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। এবার যদি আমরা এর ভ্যালু এমনিতেও দেখতে চাই যে এর ভ্যালু কত একবার দেখি তো, তাহলে কি আসবে দেখো, এ নিচে তো ডেল্টা আসছে, নিচে ডেল্টা আসা মানে 5,
আর এ আসছে মানে এর এই কলমটার জায়গায় আমাদের বসবে এই দিকের এই এলিমেন্টগুলো, 0 0 0। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বসবে 0 0 0 2 1 2 2 2 1। তাহলে এই ডিটারমিনেন্ট তো 0, যেহেতু পুরো একটা কলম 0, তাহলে 0/5 মানে 0। সিমিলারলি বি যদি বার করতাম নিচে 5, এর এই কলমটায় চলে আসতো 0 0 0, বাকি কিন্তু সেম থাকতো, এটাও সেম এটাও সেম। বি যেহেতু সেকেন্ড কলম আছে, অনলি এখানটা 0 0 0 0 0 0, তাহলে এটাও 0। সিমিলারলি সিও 0, তাহলে সো এবিসি 0, হেন্স ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বোঝার একদম সহজ উপায় কি দেখো, আমি আরেকবার ছোট্ট করে বলে দিই। ভেক্টরগুলো মানে 2 1 1 1 2 2 1 1 1, এরা কোনো একটা ডিটারমিনেন্টের ফার্স্ট রো, সেকেন্ড রো আর থার্ড রোতে লিখে দেবো। ফার্স্ট রোতে ফার্স্ট ভেক্টর, সেকেন্ড রোতে সেকেন্ড ভেক্টর, থার্ড রোতে থার্ড ভেক্টর, যেটা আমাদের এসছে এই ডিটারমিনেন্টটা। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা, সেটা ভ্যালু 0 যদি চলে আসে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সিমিলারলি পরের অঙ্কতে আমরা দেখলাম যে এখানকার এই যে ভেক্টর, মানে এখানকার এই যে ভেক্টর মিন্স এই যে এটা ফার্স্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টর অ্যান্ড থার্ড ভেক্টর, এরা আমরা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো বানিয়ে দেবো। তার মানে ফার্স্ট ভেক্টর মানে 1 2 2 2 1 2 2 2 1, দেখলাম এটা বাই ক্যালকুলেশন 5 এসছে, নট ইকুয়ালস টু 0, সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ডিরেক্ট লিখে দেবো। বোঝা গেছে? এগুলো আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের এক্সাম্পল। আচ্ছা, এরপরে আমাদের কিছু থিওরাম আছে, তার মধ্যে আমরা আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট দিন আমরা বাকি এক্সাম্পলগুলো করবো।